আগের সরকারের আমলে সব লুটপাট হয়েছে, প্রশাসন এবং এই যে সমন্বয়ক সব মিলে সব লুটপাট করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল তিনি আজকে যে বক্তব্যটি দিয়েছেন, ইতিপূর্বে কিন্তু জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান একটি কথা বলেছেন যে দেশে বৃহত্তর স্বার্থ চিন্তা করে আমরা রেজাল্ট মেনে নিয়েছি, আদারওয়াইজ হয়তো একটা গৃহযুদ্ধ হয়ে যেত। মানে মেনে নিয়েছেন বলতে অবৈধ নির্বাচন, এখন এটার পিছনে সাজানো নির্বাচন কিন্তু মেনে নিয়েছেন, সাজানো কিংবা সূক্ষ্ম কিংবা স্থূল কারচুপি অনেক বিষয় রয়েছে। গোলাম পরোয়ার সাহেবের এই যে বক্তব্যটা বলা যায় হচ্ছে রীতিমতো আত্মঘাতী, সুইসাইডাল একটা বক্তব্য। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি আসলে বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতে শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সাথে ফারাবি হাফিজ। কড়া আলাপের আজকের পর্বে আমরা যাদেরকে আমন্ত্রিত অতিথি হিসেবে এখানে যারা এসেছেন পরিচয় করে দিই। সম্মানিত অতিথিদের সাথে রয়েছেন ডাক্তার সাজিদুল হক রুবেল, তিনি সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি, এবং রয়েছেন ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, তিনি সেক্রেটারি ঢাকা মহানগর উত্তর যুব বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন আখতারুজ্জামান বাচ্চু, তিনি সংসদ সদস্য বিএনপি। আমরা আপনাদের দুজনকে আপাতত স্বাগত জানাচ্ছি, আরেকজন আসলে তার সাথে আমরা কথা বলবো। আমরা শুরুতেই আসতে চাই জনাব মোস্তফা ফয়সাল পারভেজ, আপনাদের দলের সেক্রেটারি জেনারেল, তিনি দাবি করেছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি না হতো জামায়াত 180 আসন পেত, এবং যে তা আপনি নিজেও এই নির্বাচন করেছেন। আপনি একটু বলবেন যে আপনারা দাবি করছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, আপনাদের এমন দাবি কি এই সংসদ ও সরকারের বৈধতার প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে না যে এই সরকার তাহলে আসলে বৈধ নাকি অবৈধ, এবং সেই সংসদে আপনাদের পরিপূর্ণ রিপ্রেজেন্টেশন পরিষ্কার? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল তিনি আজকে যে বক্তব্যটি দিয়েছেন, ইতিপূর্বে কিন্তু জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান একটি কথা বলেছেন যে দেশে বৃহত্তর স্বার্থ চিন্তা করে আমরা রেজাল্ট মেনে নিয়েছি, আদারওয়াইজ হয়তো একটা গৃহযুদ্ধ হয়ে যেত। মানে মেনে নিয়েছেন বলতে অবৈধ নির্বাচন, এখন এটার পিছনে সাজানো নির্বাচন কিন্তু মেনে নিয়েছেন, সাজানো কিংবা সূক্ষ্ম কিংবা স্থূল কারচুপি অনেক বিষয় রয়েছে। আপনি যদি দেখেন সেদিনের নিউজগুলোতে একটা সার্টেন টাইম 3-4 ঘন্টা কোনো রেজাল্ট ছিল না, তার আগে রেজাল্ট দেখেছে। তো এগুলো জনগণকে মানুষ আশাহত করেছে। আমি নিজেও ক্যান্ডিডেট ছিলাম, যেখানে আমার আসনে অতীতে কখনোই 60% ভোট কাস্ট হয় নাই, ইভেন এই নির্বাচনেও হয় না। জনগণ মনে করে, হঠাৎ করে রেজাল্ট ঘোষণার সময় দেখলাম সেখানে 76-77% ভোট কাস্ট হয়েছে। তো এই যে বাস্তবতাগুলো যেখানে আওয়ামী লীগ কার্যত নেই, মাঠে নেই, আওয়ামী লীগের একটা বড় অংশ ভোট দিতে আসেনি, তাহলে এত ভোটের পার্সেন্টেজ কই থেকে আসলো এই যে জেলাগুলোতে অনেক বড় ধরনের তার বিজয় লাভ করেছে? তো এগুলো বিষয়গুলো প্রশ্নে চলে আসে আর কি। আর মানুষের আলোচনা, সমালোচনা, পর্যালোচনা এগুলো তো আসি, দেশ বিদেশে অনেক কিছু আছে আমরা দেখেছি, যার বাস্তবতার আলোকেই আমার কাছে মনে হয় মিয়া গোলাম পরোয়ার বাস্তবিক কারণে কথাটি বলেছে। কিন্তু সেই যে প্রশ্ন, এখন যদি যারা ধরেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কিংবা যারা আপনাদের বিরোধী, ধরেন বিএনপিরও বিরোধী, জামায়াতেরও বিরোধী এবং এই সংসদের বিরোধী, এবং যারা যদি কেউ এই সংসদ নিয়ে প্রশ্ন তুলে থাকে, নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে থাকে, তাদের কাছে তো ভ্যালিড রিজন আছে। তার মানে এখন যেহেতু নির্বাচন মেনে নিয়েছে, সংসদে অংশগ্রহণ করেছে, আপনি দেখবেন 2009 সালের নির্বাচনী দিক তাকান, সেটা নিয়ে কিন্তু কম বেশি সূক্ষ্ম কিংবা স্থূল কারচুপি নিয়ে অনেক কথা আছে, কিন্তু সেই সংসদ কিন্তু মোটামুটি একটা সার্টেন টাইম পরে এটা মোটামুটি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। মানে 2008-এর নির্বাচন, ডিসেম্বর 29-30 যে নির্বাচনটা, এটা নিয়েও অনেক আলোচনা পর্যালোচনা ছিল, কারণ এই ইলেকশনটা আপনার 91, 96 কিংবা 2001 সালের মতো ছিল না, কিছুটা
কন্ট্রোলড না, ইলেকশন এটা মনে কিন্তু করেছে মোটামুটি অ্যাকসেপ্টেড, কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় দেখবেন 100%-এর উপর ভোট কাস্ট হয়েছিল, সেগুলো মামলাও চলেছে অনেক বছর। 2008 এর নির্বাচনে 100%-এর উপর ভোট কাস্ট হচ্ছে এমন অনেক সেন্টার রয়েছে এবং তারা মামলাও করেছিল, কিন্তু এগুলো কোনো আলটিমেট রেজাল্ট আসে নাই। দিনাজপুরে, আমাদের মধ্যে দিনাজপুরে ছিল, সিরাজগঞ্জে ছিল, কিন্তু এগুলো কোনো আলটিমেট রেজাল্ট আসে নাই। তো আপনি 14 সালের নির্বাচন কিংবা তারপরে নির্বাচন ডিফারেন্ট, অবশ্যই ডিফারেন্ট, কিন্তু এগুলো নিয়ে কিছু অনেকাংশে ভালো হয়েছে, কিন্তু বড় ধরনের কিছু সমালোচনা আছে, যার প্রেক্ষাপটে কিন্তু জামাতের আমির অতীতে কথা বলেছে, জামাতের সেক্রেটারি জেনারেল কথা বলেছে, বিরোধী দলের অনেক কর্মী কথা বলেছে। আচ্ছা, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন রুবেল ভাই? আপনারা যদি একটু বলেন যে এই দুটি দল এখন সংসদে তারা প্রতিনিধিত্ব করছে এবং সরকারি দল সরকারের মতো করে তারা চালাচ্ছে এবং কথা বলছে, আবার বিরোধী দল সরকারি দলের ক্ষেত্রে যেহেতু এই আলাপটা আবার নতুন করে তুলেছেন যে 180টি আসন নিয়ে জামায়াত সংসদে যেতে পারতো যদি এরকম স্থূল কারচুপি বা এইরকম অনিয়ম না হতো, তাহলে এই প্রশ্ন যারা তোলার চেষ্টা করেন অথবা এইটাও সামনে আনার চেষ্টা করেন যে এই নির্বাচনটা আসলে ভালো হয় নাই, তার মানে তাদের কাছে পরিষ্কার আছে, এভিডেন্স আছে যে হ্যাঁ তার মানে আসলে ভালো হয়নি, যেখানে স্বয়ং বিরোধী দল যারা সংসদে আছে তারা বলছে। ধন্যবাদ আপনাকে, দূরের এবং কাছের সবাইকে শুভেচ্ছা। আসলে এই যে হচ্ছে গোলাম পরোয়ার সাহেবের এই যে বক্তব্যটা বলা যায় হচ্ছে রীতিমতো আত্মঘাতী, সুইসাইডাল একটা বক্তব্য আর কি। এখন যদি আপনি ভাবেন যে হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপিকে বেকায়দায় ফেলতে হবে, বিএনপিকে বেকায়দায় ফেলতে একটা পর্যায়ে হচ্ছে কি জামাত ক্ষমতা চলে যাবে, শুধু রাজনীতি যদি একভাবে একপেশেভাবে যদি দেখেন, একটা ডাইমেনশনে দেখেন, তাহলে কিন্তু কিছুই করতে পারবেন না আর কি। এটা একটা মাল্টি ডাইমেনশনাল জায়গা থেকেই আপনাকে জিনিসটাকে দেখতে হবে, এবং সেটার ইঙ্গিত অবশ্য আপনার আলোচনায় আপনি করেছেন, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর কি। যে এখন হচ্ছে যারা হচ্ছে এই গণ-অভ্যুত্থানের পক্ষে ছিলেন, পক্ষের যতগুলো রাজনৈতিক শক্তি ছিল বা বিভিন্ন সামাজিক শক্তি ছিল বা অরাজনৈতিক শক্তি ছিল, সামাজিক অরাজনৈতিক সব কিছু মিলে তারা মিলে যে হচ্ছে এই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে কি অর্জন করতে পেরেছে, তার মধ্যে একটা ন্যূনতম অর্জন হচ্ছে যে দেশে আবার নতুন করে হচ্ছে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, আবারও হচ্ছে একটা নির্দলীয় সরকারের অধীনে, একটা তদারকি সরকারের অধীনে নির্বাচন হয়েছে, এবং এটা কনফার্ম যে 5 বছর পর হচ্ছে এরকম নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে এবং একটা রিফরমেশনের দিকে আগাবে। এটার পদ্ধতি নিয়ে, পথ নিয়ে অনেক বিতর্ক আছে, বিএনপির সাথে জামাতের বা আমাদের বিতর্ক আছে, কিন্তু একটা পরিবর্তন ঘটবে, একটা রিফরমেশন ঘটবে, কম হোক বেশি হোক, এটা আমরা সবাই জানি। পুরোপুরি গ্রহণযোগ্য না হলেও ন্যূনতম যদি হিসাব করে একটা ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন আমরা পেয়েছি। এখন যদি পুরো বিষয়টাকে আপনি চ্যালেঞ্জ করা শুরু করেন, কারণ আমরা মাঝে মাঝে দেখি আর কি, এই নির্বাচনের আগেও এই বক্তব্য কি চ্যালেঞ্জে শামিল মনে হচ্ছে? এই বক্তব্যটা হলো চ্যালেঞ্জ না, এই বক্তব্য আমি প্রথমেই বলছি এটা সুইসাইডাল বক্তব্য, এটা বুমেরাং হয়ে যাবে। এই বক্তব্যটা আজকে যেটা দিচ্ছেন এটাই হচ্ছে একটা পর্যায়ে গিয়ে বুমেরাং হয়ে আপনাদের কাছে চলে আসবে আর কি। তারপর তখন আপনাকে মানে কম্পেয়ার, এখন 2008-এর সাথে কম্পেয়ার করতে হবে না, তখন আপনাকে কম্পারিজনে ফালা দেওয়া হবে হচ্ছে গিয়ে 2014-এর সাথে, 2018-র সাথে, 2024-এর সাথে, তখন আপনাকে হচ্ছে গিয়ে জেনারেলাইজ করে ফেলানো হবে। ফলে এই যে মানে সরলীকরণ করবার যে সহজ পথটা আপনারা মানে শত্রুর হাতে তুলে দিচ্ছেন আর কি, তা কিন্তু হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র বিকাশের পথে ভয়ঙ্কর ব্যাপার হবে। আচ্ছা, আখতারুজ্জামান বাচ্চু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি সংসদ থেকেই আসলেন মনে হয়। আচ্ছা, আমরা যেই লাইনে আলোচনা শুরু করেছি সেটাকে আপনাকে ধরিয়ে দেওয়ার জন্য আর একটা সম্পূরক প্রশ্ন আমি করি পারভেজ ভাই আপনাকে। সেটা হচ্ছে যে জামাত যেহেতু এই প্রশ্ন তুলেছেন যে 180 আসন নিয়ে সংসদে যেত, এখন অনেক কিছু ছাড় দিয়ে জামাত সেটা মেনে নিয়েছে, এরকম একটা বক্তব্য আপনি দিলেন। যদি তাই হয়ে থাকে তাহলে কি জামাত তার সুবিধার জায়গাটাই তো ইনশিওর করেছে যে হ্যাঁ আমি যদি এটা মেনে না নেই তাহলে তো আমার বিরোধী দলের জায়গাটাও থাকে না, সংসদের জায়গাটা তো হলো। দেখেন, জামাত ইসলাম কিন্তু জামাতের আমির ইতিপূর্বে এটা নিয়ে কথা বলেছে। এখন একটা দেশে যদি তিনি বলেছেন গৃহযুদ্ধ লেগে যেতে পারে, এটা যদি আমরা ফলাফল মেনে না নিতাম তাহলে হয়তো গৃহযুদ্ধ লেগে যেত। তো তার মানে কি, একটা দেশে এই ধরনের বড় ধরনের সংকট হলে শুধু কি একদম একটা রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হবে?
একটা দেশ ক্ষতিগ্রস্ত হবে। সো গ্রেটার ইন্টারেস্টের জায়গা থেকে হয়তো জামাতের আমির এই ধরনের কথা বলেছে। আপনি দেখেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আনফর্চুনেটলি অনেক দেশে এরকম ঘটনা ঘটে। আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে এরকম মাঝে মধ্যে সেনাবাহিনী নিয়ন্ত্রিত ইলেকশন হয় অতীতে আমরা দেখেছি। ভারতেও প্রথমবারের মতো এবার ওয়েস্ট বেঙ্গলে যে নির্বাচন হচ্ছে এগুলো সমালোচনা হচ্ছে, পর্যালোচনা হচ্ছে। তো এ ধরনের পর্যালোচনা সমালোচনা যেখানে একেবারে অনেক প্রশ্ন চলে আসে, স্বাভাবিকভাবে সেই জায়গাগুলোতে এগুলো হয়ে থাকে। তো স্বাভাবিকভাবে বাংলাদেশে এই নির্বাচন নিয়ে মানুষের যে প্রত্যাশা ছিল, আমার কাছে মনে হয় আপনি দেখেন বিশেষ করে ইয়াংদের মধ্যে এই রিফ্লেকশনটা বেশি পাওয়া যায়। তাদের যে প্রত্যাশা ছিল, যে প্রত্যাশা পূর্ণ হয়েছে কিনা, কিংবা জনগণ যে প্রত্যাশা করেছিল সে প্রত্যাশা পূর্ণ হয়েছে কিনা, হোক কিংবা না হোক, এটা কিন্তু মাঠে গেলে আমরা অনেক কিছু দেখতে পাই। ইভেন আনফর্চুনেটলি রাষ্ট্রের বড় বড় কর্মকর্তারা, রাষ্ট্রের বড় ব্যক্তিরা যখন মাঠে যান, আমরা যখন দেখি 100 দিন হয় নাই ভুয়া ভুয়া স্লোগান দেয়, তখন এটা আমাদের জন্য কষ্টদায়ক হয়ে যায় যে এত রক্তের পর একটা নতুন একটা দেশ আমরা পেয়েছি, একটা ইলেকশন হলো, একটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হবে, এটা প্রশ্ন উঠবে না। স্বাভাবিকভাবে এই ধরনের আমরা প্রত্যাশা করেছিলাম, সেটা 91, 96 কিংবা 2001 মতো একটা সুন্দর নির্বাচন হবে, এটা আমাদের প্রত্যাশা ছিল। বাট যে ধরনের আলোচনা হয়েছে, তারপরে আপনার দীর্ঘ সময় রেজাল্ট ঘোষণা না হওয়া কিংবা কোনো মাধ্যমে না জানতে পারা, এই ধরনের কারণে কিন্তু এই প্রশ্নগুলো চলে আসে। আচ্ছা, পরিষ্কার। আখতারুজ্জামান বাচ্চু, আমরা যে বিষয়টা নিয়ে মূলত আলোচনায় ছিলাম যে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সরাসরি অভিযোগ করেছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এটা আগেও তারা বলেছেন, মাঝখানে আমরা অনেকদিন শুনে নেই, কিন্তু আবার নতুন করে শুনলাম আজকে, গতকালকের বক্তব্য ছিল এরকম। তো সেখানে রুবেল ভাই সেটা বলছিলেন যে এটা জামাতের আত্মঘাতী বক্তব্য, যেহেতু জামাত সংসদে, সেই সংসদের তারা রিপ্রেজেন্টেশন করছেন, আবার এই ইলেকশন তারা মানবেন, মানে মেনে নিয়েছেন না পারতে, যেহেতু একটা বৃহৎ স্বার্থে বলা হচ্ছে যে যদি গৃহযুদ্ধ লেগে যেত সেটা থামাতে হয়তো তারা মেনে নিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি অন্তর্বর্তী সরকারের সাথে হাত মিলিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে এবং জুলাই সনদ বা সংস্কার প্রস্তাবের চুক্তি লঙ্ঘন করেছে। ভোটের রায় নিয়েও ছিনিমিনি খেললে তারেক রহমানের পরিণতি শেখ হাসিনার মতো হবে, এটা বলেও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এখন এই অভিযোগ এবং হুমকিকে বিএনপি, আপনার দল কিভাবে দেখে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে স্টার নিউজের দর্শক শ্রোতা এবং আমার দুজন বিজ্ঞ সহালোচক, ওনাদেরকে ধন্যবাদ জানাই। দেখেন, জামাত এবং বিতর্ক দুটো সমান্তরালে চলে। জামাতে ইসলামী নাম হলো জামাতে ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ জামাতে ইসলামী। এর আগে কিন্তু এই জামাতে ইসলামী নামের আগে বাংলাদেশ ছিল না। এর আগে মানে তারা জামাতে ইসলামী, কিন্তু জামাতে ইসলামী হিন্দ, জামাতে ইসলামী অন্য দেশে, কাশ্মীর, বিভিন্ন জায়গায় জামাতে ইসলামী আছে। ওনারা আগে অন্য দেশ রিপ্রেজেন্ট করতেন, তারপর বাংলাদেশটাকে সামনে বসিয়ে বাংলাদেশকে এখন রিপ্রেজেন্ট করতে চান। এই বাংলাদেশ ওনারা চান নাই। ওনারা, আপনারা যখন জামাতে ইসলামের আপনার হিস্ট্রিক্যালি জামাতে ইসলামী কিন্তু বাংলাদেশের আসলে বাংলাদেশপন্থী দল না। এখন যতই এই জামাতে ইসলাম, এই যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জামাতে ইসলাম, নাম জামাতে ইসলাম হলে ইসলামের সাথে সম্পর্ক না, ঠিক তেমনি এই দলটি আপনি দেখবেন যে জামাতে ইসলামী 1971 সালে এই বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, এই জামাতে ইসলাম পাকিস্তান চায় না, এই জামাতে ইসলাম বাংলাদেশের অস্তিত্বের কে স্বীকার করে না, বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না, মহান মুক্তিযুদ্ধে তাদের কি ভূমিকা এটা স্বীকার করে না। সেই দলকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন এবং এখন সরকারও চালাচ্ছেন না, এবং সরকার বিরোধী দল একসাথে সংসদ চালাচ্ছেন। আমি আসছি, এই দলটি, আপনার যে দলটি বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না বা অস্তিত্ব চায় নাই, এদেশের জন্মই চায় নাই, মানে দুর্ভাগ্যজনক হলেও সেই দলটি মানে বাংলাদেশের জন্মের সময় বিতর্কের সৃষ্টি করেছে এবং সবসময় জামাতে ইসলাম এবং বিতর্ক সমান্তরাল চলে। আপনি দেখবেন যে আশ্চর্যজনক ব্যাপার যে যখন তত্ত্ববাদক ওনারা, এর পরবর্তীতে দেখবেন আপনার 86-এ জাতীয় বেঈমান সেজে এরশাদের সাথে নির্বাচনে গিয়েছে। এরপর আপনি দেখবেন যে এখন এই যে 18 মাসের যে সরকারটি ছিল, এখানে মানে অবাক বিষয় আমি লক্ষ্য করেছি, এই সরকারটি জামাতে ইসলামের সরকার বা এনসিপির সরকার বলেই সবাই জানে। তাদের ব্যাক্ট সরকার, 11 সরকার যেরকম আর্মি ব্যাক্ট সরকার বলা হয়, ঠিক তেমনি বিগত যে কেয়ারটেকার গভর্নমেন্টে যে ছিল, তারা কিন্তু যখন তখন জামাতে ইসলামী, তারা কিন্তু তাদের অঙ্গুলি নির্দেশিকা, সেটা আজকে পার্লামেন্টেও সেই আলোচনা আমরা শুনলাম, স্বরাষ্ট্রমন্ত্রী তুলেছেন। এখন সেখানে বিএনপির প্রতিনিধিত্ব ছিল না এই সরকারের, না এই সরকারের উপদেষ্টা ছিলেন, সেই উপদেষ্টা এখন মন্ত্রী আপনাদের মন্ত্রিসভায়। আমি বলছি এই সরকারের বিরাট চেয়ারম্যান, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আপনাদের মন্ত্রিসভায়। দেখেন, বিরাট চেয়ারম্যান তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, উনি একজন এক্সপার্ট, উনি এই সেক্টরে এক্সপার্ট,
ইউনূস সরকার ওনাকে হায়ার করেছেন। দেখেন, আপনি যদি জিয়া রহমানের শাসনামল দেখেন, রাইট প্লেসে রাইট ম্যান, আমাদের তারই অরুজার সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সঠিক জায়গায় সঠিক লোকটি এখন অন্তর্বর্তী কাজ করতে সরকার নিয়ে দিচ্ছেন। আপনাদের সমালোচনার জায়গাটা হচ্ছে সবচেয়ে দেখেন, বেশি কারাপশন ছিল এই অন্তর্বর্তী সেটা তো সরকারের সময়। বাস্তবতা। আমি আপনাকে বলি, আমি যদি ফেয়ারলি বলি, এখানে অনেয়ার হচ্ছে, আমি যদি ফেয়ারলি বলি, আওয়ামী লীগ ফ্যাসিস্টদের আমলে লুটের রাজ্যে পরিণত হয়েছিল। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আপনার দেখেন, আওয়ামী লীগ যেরকম লুটপাট করেছে, তারা প্রশাসনকে ম্যানেজ করে এবং তারা দিনের বুট রাতে করেছে তখন তারা সেই প্রশাসনকে তারা তাদের সেই একটা ভাগ দিয়ে তারপর তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, লুটেরা রাজ্যে পরিণত করেছিল। কিন্তু গত 18 মাস কি হয়েছে সেখানে? কিন্তু তখন আর আওয়ামী লীগের যে আওয়ামী লীগ ছিল না, কারা করেছে? এই সরকারটি তো করেছে। আমি আপনাকে যদি বলি, আমি একজন আমি আপনাকে একটা উদাহরণ দিই, আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার আগে দেখলাম যে এই আমাদের এই 4 মাসে আমাদের সামান্য কিছু টিআর কাবিখার বরাদ্দ দিয়েছে। আগের সরকারের আমলে সব লুটপাট হয়েছে, প্রশাসন এবং এই যে সমন্বয়ক সব মিলে সব লুটপাট করেছেন। আমি এখন সেই জায়গায় আমি বলেছি যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকারের 0 টলারেন্স। 1 টাকা আমি বলেছি যে 1 টাকাও আমি খাবো না, 100 টাকা চালও আমি করবো না। আমরা তো ভাগ করে একদম মাস্টার রুল করে একদম সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সব কিছু দিকে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, 100 টাকা চাল বা 1 টাকা খাওয়ার অভিযোগ আমার বিরুদ্ধে কেউ উত্থাপন করতে পারবেন না। কিন্তু বিগত সরকারের আমলে কেউ কি বলতে পারবেন সেই টাকাগুলি স্বচ্ছভাবে বিতরণ হয়েছে? আওয়ামী লীগের আমলে হয় না, বিগত সরকারের আমলে হয় সেটা তো। আর তারপর আরেকটা জিনিস আপনাকে বলি, আব্দুল্লাহ, আপনাদের অপোজিশন যারা দেখেন, তারাও কেউ এই কথা ঠিক এই সুরেই বলেছেন যে 1 টাকারও যদি দুর্নীতি দেখাতে পারেন তাহলে ইস্তফা দিবেন। দেখেন এখন আপনাদের বক্তব্যটা কি? সেই অন্তর্বর্তী সরকার পুরোটাই জামাত চালিয়েছে এবং তারা করাপশনে ছিল। ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, তাহলে নৈতিকভাবে যে এই দলটির যে কোনো বেজ নাই, কোনো বেজ লাইন নাই, এটা বোঝা গেল। কারণ হলো, আপনি যদি মনে করেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, তাহলে আপনি তো শপথ নেবেন না। আপনি তো আপনি যদি তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আপনিও নির্বাচিত হয়ে এসছেন, বা এই নির্বাচন যদি না মানেন, তাহলে আপনি বেতন নিচ্ছেন, ভাতা নিচ্ছেন, সংসদে সুন্দর সুন্দর বয়ান দিচ্ছেন, সংসদে এসে বলছেন আসুন আমরা একসাথে কাজ করি, আবার সংসদের বাইরে গিয়ে বলছেন এই 2 মাসও সময় দেওয়া হবে না, 2 মাস এই সরকার ফেলে দিবে। একটি গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসে আমি আপনাকে বলি, এটা তো সর্বজন স্বীকৃত, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই সংসদে যারা এসছে তারা নির্বাচিত হয়ে এসছে। এখন তারা যদি এই জিনিসটা আসলে জামাতের দ্বিচারিতা, আসলে বলার ভাষা নেই। দেখেন তারা তো তাহলে নৈতিকভাবে তারা যে বেতন ভাতা নিচ্ছে, এটা তো মানে বৈধ না। এবং তারা যে কথা বলছেন, তারা এই সংসদে যে লম্বা বক্তব্য দিচ্ছেন, আপনারা দেখেন এই দ্বিচারিতার আরেকটা বলি, রাষ্ট্রপতির ভাষণ ওনারা বয়কট করেছেন, ওয়াকআউট করেছেন। তারপর বললেন 50 ঘন্টা রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা করার জন্য ওনারাই প্রস্তাব দিলেন। সর্বক্ষেত্রে দ্বিচারিতা এবং বিতর্ক এই জামাত ইসলামী সেটি নিয়েও বক্তব্য আছে সংসদে আজকে, এটিএম আজহার এটি নিয়েও কথা বলেছেন। আমরা অন্য প্রসঙ্গে যাব। পারভেজ ভাই, আপনি কি কিছু যুক্ত করতে চান? দেখেন, উনি জামাত ইসলামকে যেভাবে অভিহিত করেছেন, অথচ জামাতকে ছাড়া অতীতে তারা কখনো ক্ষমতায় আসতে পারেনি, এটাই ছিল বাস্তবতা। কতটি রং 91 সালে আপনারা 91 সালে পেরেছিলেন। এটা বরং জামাত ইসলামের ক্ষেত্রে সত্য যে বিএনপির কাঁধে ভর করে জামাত ইসলাম 18টা আসন পেয়েছে। যখন জামাত ইসলাম যখন বিএনপি ছাড়া নির্বাচনে গেছে 2টি আসন পেয়েছে, 3টি। আপনি ইতিহাস একটু পর্যালোচনা করবেন। এটাই রেকর্ড, ইট ইজ রেকর্ড। আপনাকে বলি, জামাত ইসলামী 1991 সালে কখনো বিএনপির কাঁধে কখনো আওয়ামী লীগের কাঁধে ভর করে বাংলাদেশে ডালপালা দিস ইজ রং ইনফরমেশন। এছাড়া জামাত ইসলামের 1991 সালে জামাত 18টি আসন পেয়েছিল। ভাই এটা ভালো ক্লিয়ারলি বলতে পারবে। এবং এই 18টি আসনের সহযোগিতা ছাড়া বিএনপি মানে সরকার গঠনের কোনো মানে অবস্থা ছিল না, যার কারণে জামাতের সহযোগিতা হয়েছিল। আর উল্টো জামাত ইসলামী বিএনপি ছাড়া জামাত ইসলামের বিএনপির কাছে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। জামাত কিছু নিয়েছে আপনাদের কাছ থেকে? নেন নাই, আপনারা দুজন মন্ত্রী নিয়েছে। 91 সালে দুজন মন্ত্রী নিয়েছে। আপনারা বিএনপির কাছ থেকে মন্ত্রী নিয়েছে। ইতিহাস পর্যালোচনা করবেন। 91 তে না, 91 আমি
সালের কথা বলছি না, 2001 ওনারা নিশ্চয়। বলছেন বিএনপির কাছ থেকে কিছু নেয় নাই, বিএনপির দুইজন মন্ত্রী ওনাদের না, তখন ওই সময় দুটো নারী হ্যাঁ। বিএনপির সমর্থনে, তারা আবার নারী, হাফেজা আসমা হ্যাঁ। খাতুন আর এবং শামসুন্নাহার নিজামী, exactly, এই exactly। দুজনে শামসুন্নাহার ওনারা নিজামী বলছেন আর বিএনপির কাছে কিছু নেয় নাই। নিয়েছিলেন তারা। এটা তো মহিলা আসন, এটা দুইটা, এটা তারা দিয়েছে হ্যাঁ। আর কি। তার জামাত যদি বলতো সমর্থনে যে তারা আমরা 5টা পাইছিল। মন্ত্রী লাগবে, বিএনপি বাধ্য ছিল, আদারওয়াইজ বিএনপি মানে সরকার গঠনের কোনো সম্ভাবনা ছিল না। আপনি 87 সালে কথা বলেছেন, 87 সালে 86 সালের নির্বাচনের কথা, সেই সালের নির্বাচন বিএনপি যেতে চেয়েছিল, কিন্তু বিএনপির পলিটিক্যাল বিএনপির পক্ষ থেকে দেখেন, বিএনপির পক্ষ থেকে তাদের যে কর্নেল রফিকুল ইসলাম জামাতের শেষ মুহূর্ত পর্যন্ত যোগাযোগ করেছে। আমার ধারণা 86 সালে আপনার বয়স কত? আপনি 86 সালের বয়স কত? দেখেন, স্টাডি করে আপনি- দেখেন, সেই আপনি সালে 86 সালের বক্তব্য দিচ্ছেন, 86 সালে আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি, রুবেল ভাইরা করেছেন। 86 সালে আপনার বয়স কত আমি জানি না, আপনার জন্ম কত সালে? 86 সালে ইতিহাস জানার জন্য আপনি- অনেক কিছু দরকার আছে, আমি আপনি এখান থেকে জানতে পারবো না না, ঠিক আছে। এবার আপনি- 87 সালে সেই আপনারা জামাত যদি পদত্যাগ করেছে। ভুল আপনারা ঠিক আছে। অপব্যাখ্যা করেন তাহলে তো মুশকিল। দুইজন 90 এর গণ আন্দোলনের না, দুইজন আপনারা 90 কর্মী করেছেন, আমরা এখানে 90 আছে পরবর্তী উপস্থিত, অনেক কিছু আমরা তাদের করেছি। সামনে আপনারা যদি আপনারা 90 86 আন্দোলন আমরা করেছি। আচ্ছা, পরিষ্কার। জামায়াত ইসলামীকে নিষিদ্ধের দাবি এই যে সংসদে দেখলাম আবার, সেখানে এর বিপরীতে প্রশ্ন তুলে আপনাদের সংসদ সদস্য এটিএম মাজহারুল ইসলাম বলেছেন যে ধরলাম যে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এই শূন্যস্থান পূরণ কে করবে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনারা কি একদলীয় শাসন কায়েম করবেন? এটা প্রশ্ন তুলেছেন এটিএম আজহার। এখন আপনারা কি এখনো দল নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে আছেন? পারভেজ ভাই, আপনারা যদি এই বিষয়টা নিয়ে বলেন। বাংলাদেশে তো জামাতকে অতীতে অনেকে নিষিদ্ধ করতে চেয়েছিল, নিষিদ্ধ করেছে, নিষিদ্ধ করতে গিয়ে তারা নিষিদ্ধ হয়েছে জনগণ কর্তৃক। এটা আমরা খুব, এই ইতিহাস খোঁজার জন্য খুব বেশি দূর যাওয়ার দরকার নেই। এই ইতিহাস আমরা একেবারে কয়েক বছরের ভিতরে আমরা খুঁজে পাবো। এবং বিশ্ব রাজনীতিতে দেখবেন যে সমস্ত দেশগুলোতে সরকার আদর্শকে মোকাবেলা করতে পারে না, মূলত সেখানে গিয়েই এই ধরনের দলগুলোকে নিষিদ্ধ করে। আপনি দেখেন তার্কিক ইতিহাসে দেখবেন, তিউনিশিয়া দেখবেন, ইজিপ্টে দেখবেন, এ ধরনের অহরহ ঘটনা ঘটেছে। বাংলাদেশে আজকে জামাতকে নিষিদ্ধের কথা তারাই বলবে যে যারা জামাতকে আদর্শিকভাবে মোকাবেলা করতে সক্ষম হচ্ছে না, জামাতকে তার ফেসিভাত স্টাইল তার মোকাবেলা করতে চায়। আমার কাছে মনে হয় এই বিষয়টা তার প্রায়োরিটি বেশি পাবে। আপনি জামাত ইসলাম যে পরিমাণ নির্যাতিত হয়েছে, আমার কাছে মনে হয় না, দেখেন দুনিয়ার এই যে তার্কিত আজকে এরদোগান আজকে দীর্ঘ সময় ধরে পাওয়ারে আছে, এই দোকানদেরকে 4-5 বার নিষিদ্ধ করা হয়েছে অতীতে, কিন্তু তাদেরকে আটকাতে পারেনি, আদর্শকে আটকাতে পারেনি। আপনার আদর্শিক জায়গায় যে শক্তিশালী থাকেন তাহলে নিষিদ্ধ করে কিছু করা যাবে না। জামাতের অনেক নেতৃবৃন্দ ফাঁসি দেওয়া হয়েছে, জামাতকে আটকাতে পেরেছে। জামাত আগে ভোট পেতে যে কয় পার্সেন্ট, জামাত এবার তার জোট সহ 40%-এর কাছাকাছি ভোট পেয়েছে, তার জোট সহ। এটি হলো আপনার আদর্শিক পজিশন। আপনি ফেসিবাদী স্টাইল নিষিদ্ধ করতে চান, কিন্তু জনগণ যদি নিষিদ্ধ না করেন তাহলে একটু দল কখনো নিষিদ্ধ হয় না। জামাতে নিষিদ্ধ করেছিল, জামাতে এগিয়ে যাচ্ছে। আমরা মনে করি এই বক্তব্য যারা দিয়েছেন, এই বক্তব্য যারা দিয়েছেন তারা ফেসিবাদী স্টাইলে সামনের দিকে চলতে চান, জামাতকে তার প্রতিপক্ষ মনে করছেন, জামাতের আদর্শিকভাবে মোকাবেলা করতে পারছে না, যার কারণে তারা এই ধরনের কথা বলছেন। আর তার বিপরীতে জামাতের একজন এমপি যে কথাটি বলেছেন যে জামাত চলে গেলে তার জায়গায় কাকে আসবে, এই ধরনের ইতিহাস আমরা সবাই জানি। যে দেখেন, আপনি যখন জনগণের আস্থা আপনার মধ্যে থাকবে না, জনগণের আস্থা আপনার মধ্যে থাকবে না, আপনার মধ্যে ফেসিবাদী চরিত্র আসবে। এই ধরনের এক্সাম্পলগুলো আমি তো যেহেতু রাজনীতি বিজ্ঞানের ছাত্র, রাজনীতি বিজ্ঞান পড়াইছি, আপনি দুনিয়ার সব জায়গায় দেখবেন যারা এই জায়গাগুলোতে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এই জায়গাগুলোতে অবশ্যই একনায়কতন্ত্র চলে আসে কিংবা সেনা শাসনগুলো চলে আসে। এই জায়গা থেকে আমাদের খেয়াল করতে হবে। বিএনপি জামাতকে নিষিদ্ধ করে কাকে নিয়ে আসতে চায়? আওয়ামী লীগকে নিয়ে আসতে চায়? আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে গেছে, কিংবা তাদেরকে ফিরিয়ে আনতে চায়? এই পর্যালোচনা কিন্তু করবে, এই পর্যালোচনা হবে, সময়ের ব্যবধানে পর্যালোচনা আবার সামনে আসবে আমরা মনে করি। আচ্ছা, রুবেল ভাই, যদি আপনি এই বিষয়ে মানে আলোচনা আপনার অংশটুকু বলেন, যে যেহেতু এই ধরনের টপিক সংসদে আসে, আলোচনা হয়, একটা বিরোধী দল যারা সংসদে প্রতিনিধিত্ব করছে তারাও যদি নিষিদ্ধের হুমকিতে থাকে অথবা এই বক্তব্য আসে, সেটা সংসদ বা সাধারণ মানুষ এটাকে কিভাবে দেখবে? আসলে সাধারণ মানুষ এই মুহূর্তে যে স্ট্রাগলে আছে এবং সারা দেশের মানুষ যে এরকম পরিস্থিতির ভিতরে আছে, তাদের কাছে এত কিছু যায় আসে না। আস্তে আস্তে মানুষ, আগে যেমন একটা মানুষের মধ্যে একটা বিষয় আসছিল পলিটিক্যাল অ্যাপ্যাথি, বিশেষ করে আওয়ামী লীগের 17 বছরের সময়, সেই পলিটিক্যাল অ্যাপ্যাথি আবার নতুন করে মানুষের মধ্যে আসতেছে। মানুষ আবার দেখবেন যে রাজনীতির বিষয় দেখলে টিভি চ্যানেল পাল্টে দেওয়া শুরু করছে আর কি, খেলা দেখতেছে, অন্য কিছু দেখতেছে, নাটক দেখতেছে, সিনেমা দেখতেছে, টক শো দেখা কমায় ফেলছে। আপনারা হচ্ছে আপনাদের আলোচনা দেখতেছে, আমাদের আলোচনা হয়তো দেখতেছে আজকে, কিন্তু অনেক কমে যাচ্ছে এবং কমে যাবে আর কি। কমে যাওয়ার কারণ হচ্ছে যে যখন রাজনীতিবিদরা হচ্ছে বারবার মানুষকে ধোঁকা দেয়, তখন বিষয়টা আসে। এখন আসেন যে হচ্ছে যে নিষিদ্ধকরণের
যে বিষয়টা না, এখানে সেই ধোকার উত্থাপিত জায়গাকে হলো। আরেকটু বলবেন যে মানুষ ধরেন 5 আগস্টের পর এই 5 আগস্টের পর রাজনীতির উপরে যেই ধরনের প্রত্যাশা নিয়ে মানুষ ছিল, রাস্তায় সেই নেমে আসছিল, প্রত্যাশাটা কি পূরণ করতে পেরেছি আমরা, বা ওনারা করতে পেরেছেন? আমরা কেউ এই প্রত্যাশা পূরণ করতে পারেনি। জনগণ তাদেরকে ভোট দিছে, এখন তাদের ভোট নিয়ে তো হচ্ছে একজন কইতেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, ইত্যাদি হয়েছে, ইত্যাদি হয়েছে। আবার দেখেন যে পারভেজ ভাই গর্ব করতেছে যে আমাদের ভোট বাইরে 40% হয়। যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় এবং আপনার দলের কোনো ছোটখাটো নেতা না, যেমন নিষিদ্ধকরণের প্রস্তাব কি বিএনপির কোনো দায়িত্বশীল বড় নেতা বলছেন? কোনো বড় নেতা কিন্তু বলে নাই। হয়তো একজন সাধারণ এমপি বলছেন, কিন্তু কোন শীর্ষ নেতা বলেন নাই, মহাসচিব বলেন নাই, কিংবা চেয়ারপারসন বলেন নাই, কিংবা হচ্ছে ক্যাবিনেটের খুব গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রী বলেন নাই। একজন সাধারণ এমপি হয়তো বলছে, যেটা আমরা এখন আলোচনা করতেছি। কিন্তু যে গোলাম পরোয়ার বললেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, তিনি জামাতের হচ্ছে সেক্রেটারি জেনারেল, ওটা একটা কোরের আলোচনা। তো কোর যখন মনে করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, তাহলে ওই 40% যে ভোট পাইছেন বলে এখানে বলতেছেন, ওটা নিয়ে গর্ব করতে আসেন না, ওটা নিয়ে গর্ব করেন না। মানে মানুষের এত ডাবল ফেস, এত মানে দুই রকম চেহারা আপনারা দয়া করে দেখায় না। একদিকে আপনারা কবেন যে বাংলাদেশ হচ্ছে গিয়ে রাষ্ট্র মানি না, আরেক দিক দিয়ে হচ্ছে গিয়ে আপনারাই সবচেয়ে বড় নাকি বাংলাদেশ পন্থী ব্যাপার। এই বিষয়টা মানামানির বিষয়টা মাথায় রাখতে হবে। আর এই জায়গায় হচ্ছে আমি এই বিষয়টাকে খুব একটা আলোচনার জন্য খুব একটা বেশি গুরুত্বপূর্ণ মনে করছি না আর কি। ঠিক আছে, এটা হলো বাতকে বাত একটা কথার কথা বলতেছেন। বিএনপিরও আমার মনে হয় যে নীতিগত জায়গায় বা তারা যে নীতি নির্ধারণে যে যারা রয়েছেন, তারা কেউই কখনো ভাবছে না যে জামাতকে নিষিদ্ধ করতে হবে। বরঞ্চ আমরা দেখেছি নিষিদ্ধ যে সংগঠনগুলো আছে, শুধুমাত্র আওয়ামী লীগের দিকে ফোকাস রাখলে হবে না। আমাদের তো আজকাল দেখি তো ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় আমরা কালেমা লেখা পতাকা দেখতেছি। ঠিক আছে, এবং সেই পতাকাগুলো তো সেই আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ আল কায়দা বা আইএস এর পতাকা। সেই পতাকা নিয়ে কে মিছিল করে, সেই পতাকা কে দেওয়ার চেষ্টা করে, এগুলো বিষয়ও তো আমাদের দেখার বিষয় আছে। ফলে যেটা নিষিদ্ধ করা হয়েছে সেটাকেই হজম করতে পারতেছি না আমরা। আবার হলো জামাতকে নিয়ে টানাটানি করার কোনো প্রয়োজন আমার মনে হয় বিএনপি বোধ করে না আর কি। আচ্ছা, যদি বাচ্চু ভাই আপনি এই বিষয়টা নিয়ে একটু মানে বলেন যে আজকে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রশ্নটা উত্থাপন করলেন যে অন্তর্বর্তী সরকারের সময় সবচাইতে বেশি দুর্নীতি হয়েছে, এবং টিআইবির যে রিপোর্টটা সেটা তিনি সামনে নিয়ে আসছেন, এবং সেটা বোধহয় 12%-এর বেশি, মানে আগের সরকারের তুলনায়। যদি তাই হয়ে থাকে তাহলে সেই দায়টা আপনারা এককভাবে কি জামাতের উপরে চাপাতে চান? মানে অন্তর্বর্তী সরকারে তো শুধুমাত্র জামাত ছিল না, সেখানে বিএনপির রিপ্রেজেন্টেশনও মানে তুলনামূলক মানুষ ছিল বলে মনে করে। দেখেন, দায় চাপানোর রাজনীতি আমরা করি না। এটা আসলে টিআইবি যে রিপোর্টটি প্রকাশ করেছে, সেই রিপোর্টটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে এটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এবং দুর্নীতি দমন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছেন যে এই বিষয়টি তদন্ত হওয়া উচিত। আসলে যেহেতু এই বর্তমান সরকার বিএনপি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে নির্বাচনী ইস্তেহারটি দিয়েছিলাম, সেখানে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছিল এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলা হয়েছিল। যদি মানে বর্তমান বা অতীতে যে কেউ দুর্নীতিগ্রস্ত থাকে বা দুর্নীতি করে থাকে, সেটা তো তদন্ত হইতে কোনো দোষের কিছু নাই। আমি কাউকে দায় দিতে চাই না। তদন্তে যারা বের হয়ে আসবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দায় দিতে চান না, কিন্তু সুনির্দিষ্টভাবে কিন্তু আপনারা মোটামুটি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের সময় মোটামুটি জামাতের মোটা দাগে সবাই জানে অন্তর্বর্তীকালীন সরকার কাদের ব্যাক ছিল, কারা যে কোনো সময় অন্তর্বর্তী সরকারের সাথে দেখা করতে গেছে, দেখা করতে পারছে। বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের নেতারাও সাক্ষাৎ চেয়ে 2-3 দিন অপেক্ষা করতে হয়েছে, এটা তো সবাই জানে। তো সুতরাং আমরা চাই যে মানে আগাম কিছু না বলে তদন্তের মাধ্যমে সঠিক সত্যটা বের হয়ে আসুক। ওনারা অনেকেই বলে, আমি কয়দিন আগে সংসদে বলেছি, আর বলতে চাই না, কারণ হলে বললে ওনারা আবার রাগ করেন। তো এখন তদন্তের মাধ্যমে যেটা বের হয়ে যাবে সেটাই হোক। আর আরেকটা জিনিস কি বলেছেন, আরেকটা হলো যে অনেকের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে, অনেকের মানে চলাফেরার পরিবর্তন হয়েছে, অনেকের মানে বিভিন্ন রকম পরিবর্তন, অনেকের পরিবর্তন তো হয়েছে, অনেকের পরিবর্তন তো হয়েছে, এটা অস্বীকার করার জো নেই। মানে সেটা তদন্ত করলে সেই পরিবর্তনটা জামাত নেতাদের হয়েছে, বিএনপির হয় নাই।
যদি বিএনপি যদি কেউ বলতে পারে যে যেরকম আমি তো চ্যালেঞ্জ করে বলেছি, আমি ভাই এটা নির্বাচনের সময় আমার যে গাড়ি ছিল, নির্বাচনের সময় আমার তো ট্যাক্স ফাইল দেখানো, নির্বাচনের সময় সেই গাড়ি ভাই একদম অবস্থা খারাপ হয়ে গেছে, সেটা দিয়েও চলি, সেটা দিয়ে আমাকে চলতে হয়। আমি তো আপনি আমার ড্রাইভার দেখেন, আমার ড্রাইভার বলে আমার শেষে আমাকে বলে না পেরে শেষে আমার গতকালকে আমার ওয়াইফ বলতেছে যে স্যারকে বলে তো আর কাজ হবে না, ম্যাডাম আপনাকেই বলি গাড়িটা তো আর চলতেছে না, দেখেন গাড়িটা তো পাল্টানো দরকার। কিন্তু আমি তো ভাই পারছি না, অনেকে তো পারছে, দেখি আমার সামনে চোখের সামনে অনেক দামি গাড়িতে চড়ছেন, অনেক মানে আগে একরকম জীবনযাপন করতেন, একরকম বাসায় থাকতেন, এখন আরেক রকম থাকে। আমার তো ভাই কোনো পরিবর্তন না। দুই একটা এক্সাম্পল কি আপনি সামনে তো নিশ্চয়ই এক্সাম্পল আপনারা পার্লামেন্টারি বক্তব্যে আনেন না, আপনারা কি একটু বলবেন, মানে সুনির্দিষ্ট যদি কিছু থাকে? আপনারা হইলেন সমাজের দর্পণ এবং সেখানে বিভিন্ন সংস্থা আছে, ওনারা তদন্ত করে দেখুক। আরেকটি জিনিস, পার্টি নিষিদ্ধের ব্যাপারে আমি বলি, ব্যক্তিগতভাবে আমি বলি, আমি রুবেল ভাইয়ের সাথে একমত। বিএনপির কোনো নীতি নির্ধারক লেভেলের কোনো নেতা কোনো পার্টি নিষিদ্ধের ব্যাপারে কোনো বক্তব্য দেন নাই। এখন আপনি একজন দায়িত্বশীল নেতা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিএনপির মহাসচিব, সালাউদ্দিন সাহেব, তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, তো ওনাদের বক্তব্য আর হলো যে একজন সাধারণ কর্মীর বক্তব্য কিন্তু একরকম হবে না। তো এখানে বিএনপির কিন্তু একজন এমপি বিএনপির নীতি সাধারণ কর্মী বলতে না না সাধারণ আমি উনি পলিসি মেকারের পার্ট তো সেটা। আপনি পার্টির কিন্তু ডিসিশন মেকিং এবং পার্টির ফোরাম আছে, পার্টির নীতি নির্ধারণের ফোরাম আছে, হ্যাঁ। তো সেইখানে পার্টির নীতি নির্ধারক হিসেবে কেউ কিন্তু এই বিষয়ে কোনো বক্তব্য দেন নাই। আর হলো যে অপরদিকে যিনি জামাতের বক্তব্য দিয়েছেন উনি পার্টির জেনারেল সেক্রেটারি। তো সো দুইটার মধ্যে হিউজ ডিফারেন্স। আবার তিনি সংসদে যান, হ্যাঁ, এখন বিরোধী দল হিসেবে তো এই ধরনের বক্তব্য। আর আরেকটা জিনিস আমি আপনাকে বলি, আমি ব্যক্তিগতভাবে বলি, আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি আদর্শ দিয়ে আদর্শকে মোকাবেলা করা, নীতি আদর্শ সততা এগুলো রাজনীতির মূল। আর হলো জনগণ ডিসাইড করবে যে কে নিষিদ্ধ না। আমি পার্সোনালি মনে করি যে এখন আসলে যে এই যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে দেশ যে মহান সংসদ, এই যে একটা অবাধ নির্বাচনের মাধ্যমে একটা সংসদ প্রতিষ্ঠিত হয়েছে, এইখানে সংসদে এই যে বিরোধিতার স্বার্থে বিরোধিতা বা একে অপরের কাদা ছুড়াছুড়ি না করে সত্যিকার অর্থে আপনি দেখেন আপনি এই যে সংস্কার বলে জুলাই চেতনা বিক্রি করে, আচ্ছা আপনি বলেন জন আকাঙ্ক্ষা, এই যে জনগণের সামাজিক নিরাপত্তা খাতে এই সরকার যে পরিমাণ বরাদ্দ দিয়েছে, শিক্ষা খাতে যে পরিমাণ বরাদ্দ দিয়েছে, স্বাস্থ্য খাতে যে পরিমাণ বরাদ্দ দিয়েছে, বিরোধী দলের একজন সংসদ সদস্য শিক্ষার বরাদ্দের বাড়ানোর কথা বলেছেন, স্বাস্থ্য খাতে বরাদ্দর কথা বাড়ানোর কথা বলেছেন। এই যে বিএনপি ফ্যামিলি কার্ড দিচ্ছে, কৃষক কার্ড দিচ্ছে, এই যে এটা কি ধনিক শ্রেণীর চেয়ে কি গ্রামের প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবে বলেছেন যে আপনি এটা আরো ওনার এলাকায় চাচ্ছেন, ওনারা কিন্তু ওনার এলাকায়ও চাচ্ছেন, ওনাদের এলাকায়ও চাচ্ছেন, আবার বলছেন এটা টাকা করতে গিয়ে আসবে। এই যে বিরোধিতা, মানে ওনাদের এলাকায় ফ্যামিলি কার্ড চাচ্ছেন কিন্তু আবার বলছেন যে পরিষ্কার। আমি একটা বিষয় ইনক্লুড করতে চাই যে আমাদের যশোরের এমপি ডক্টর ফরিদ সাহেব, যিনি লং টাইম ইউকেতে তিনি প্র্যাকটিস করেছেন, তিনি কিন্তু সরকার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন স্বাস্থ্য খাতে কীভাবে পরিবর্তন আনা যায়, এইভাবে করলে পরিবর্তন আনা যায়, এই বিষয়ে ডিটেলস কথা বলেছেন, সরকারের উদ্দেশ্যে তিনি ধরনের পরামর্শ দিয়েছেন। দ্বিতীয় যে বিষয়টি হলো, ভাই বলেছেন যে সবাই জানে আগের সরকার কারা ছিল। আসলে আমরা কিন্তু সবাই জানি আগের সরকার সবচেয়ে প্রভাবশালী মন্ত্রীটি এই সরকারের অন্যতম প্রভাবশালী মন্ত্রীদের একজন, সুতরাং তাকে বললে কিন্তু সবকিছু জানা যাবে আমার কাছে মনে হয়। যেহেতু তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আপনারা সেটা সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করেন। টিআইবি বিষয়টা যেটা বলেছেন তাকে খোঁজ করলে তো অনেক কিছু পাওয়া যাবে আর কি, আমার কাছে মনে হয়। তো এই দুটো বিষয়। আর আরেকটা বিষয়, যে কথাগুলো নিষিদ্ধের বিষয়গুলো আসছিল, আসলে দেখেন এই ধরনের বিষয়গুলো আওয়ামী লীগকে নিউট্রালাইজ করে। সাধারণ মানুষ আওয়ামী লীগ নিয়ে আতঙ্ক ছিল। আপনি যদি ফেসিবাদী স্টাইলে কথাগুলো বলেন, দেখেন বিএনপি হয়তো সে নীতি নির্ধারণ পর্যায়ে না, কিন্তু সে একজন ল মেকার, তিনি একজন পার্লামেন্ট মেম্বার, তার বক্তব্যের কিন্তু বিএনপির কোনো হাই লেভেল থেকে অ্যাকনোলেজমেন্ট আসে নাই। তার মধ্যে থেকে আপনি হয়তো সমর্থন করছেন অথবা এটি গুরুত্ব দিচ্ছেন না। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই অ্যাভয়েড করার সুযোগ থাকে না। মিয়া গোলাম পরা এবং মামুনুল হক যেটা বক্তব্য দিচ্ছেন, এবং দুইজন ব্যক্তিই দেখবেন, দুইজনের ব্যক্তি ভোটে আগে ছিল, মামুনুল হক পরে ফেল করেছেন, মিয়া গোলাম পরা এসেছেন, এবং দুইজনে ফেল করার ব্যবধান মাত্র 2000 ভোটের কাছাকাছি। কিন্তু তারা কিন্তু পার্টি, একজন পার্টির প্রধান আর একজন আমি যদি এই জায়গায় বলি ওনাদের যে জামাতের আমির সেখানে শফিকুল ইসলাম মিল্টন অনেক ভোটে আগায়া ছিল,
তারপর তো শফিকুল ইসলাম মিল্টন ফেল করেছে, তাহলে জামাতের আমির না, না, ইঞ্জিনিয়ারিং করে পাস শুনুন না, করেছে, এটা শুরু সেটা থেকে- আপনার কথা শুরু প্রুফ করে, থেকেই। আপনার কথা এই প্রুফ আসলে করে। ঢাকা আসর শুরু শফিকুল থেকে ইসলাম সে মিল্টন পিছিয়ে তো ছিল। 20-25 ভোটে আগে করেছে। ছিল, এবং কখনোই- অনেক ভোটে আগে ছিল, আপনি এবং যতগুলো দেখতাম, সে একবারও- একদম সারাদিন আগে ছিল, একবারে- শেষ মুহূর্তে একবারও আমরা দেখি তারপরেই নাই। হলো। রাতের আরেকটা বেলা জিনিস আমি একবার বলি, দেখি 30 সেকেন্ড একটা জিনিস বলি। জামাত ইসলামী বলে যে ওনারা দুর্নীতিমুক্ত, ওনারা সুন্দর সুন্দর কথা বলেন। আর এই যে নড়াইল 2 আসনের এমপি, উনি ঐচ্ছিক তহবিল থেকে, সংসদের ঐচ্ছিক তহবিল ওনার মেয়ের নামে 2 বার এখান থেকে টাকা দিয়েছেন। আপনি বলেন এই এটা এই সংসদে ওনারা মুখে বলেন একটা, করেন আরেকটা, এবং এটা প্রথম আলো সহ সব পত্রিকায় এসছে, বুঝতে পারছেন? এটা দেখেন, কিছু বলবেন এই বিষয় নিয়ে? এই বিষয়টা নিয়ে আমরা গতকাল আমরা সেই এমপির একটা স্টেটমেন্ট দেখেছি, এবং আজকে আমরা দেখেছি যে তার পিএসকে বহিষ্কার করা হয়েছে এবং তাকে জামাতের পক্ষ থেকে একটা সতর্ক করা হয়েছে। মানে কারণ পিএসকে তিনি যেটা বহিষ্কার, মানে এখানে প্রশ্নটা থেকে যে চাঁদাবাজির অভিযোগে আটক এক সংসদ সদস্যের ছেলেকে মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় উষ্মা প্রকাশ করে ঢাকা 12 আসনে জামায়াতে ইসলামের সদস্য সাইফুল আলম বলেছেন যে এতে সারা দেশে ভুল বার্তা যাচ্ছে। তার ভাষায় চাঁদাবাজি করো, একটাই শাস্তি, মুচলেখা দিতে হবে। এটা হলো এটা তো বিএনপির ক্ষেত্রে এটা তো বলেছেন। নিত্য নৈমিত্তিক কিন্তু ঘটনা। আরেকটা হচ্ছে যে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদান তালিকায় মেয়ের নাম 2 বার মোট 20,000 টাকা থাকা সহ পরিবারের এবং শ্বশুরবাড়ির লোকজনের নাম বেশি থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার প্রেক্ষাপটে নড়াইল 2 আসন যার কথা বলছেন তিনি আতাউর রহমান বাচ্চুকে জামায়াত ইসলামের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। এখন এটা সতর্ক করেই আপনারা এই কাজটা সারতে চেয়েছেন, তাই তো? দেখেন, যে এটা ভুল হয়ে গেছে। এই কাজটি কিন্তু দেখেন, আমরা যখন এই যে তত্ত্বাবধায়ক সরকার আমলে, আমি একটু খোলাখুলি একটি কথা বলি, বিএনপি যখন যে অভিযোগটা পেয়েছে, বিএনপি বহিষ্কার করেছে, আপনি জামাত ইসলামী একজনকেও দেখবেন না যে বহিষ্কার করেছে। ওনারা এরকম সতর্ক করেন, বিএনপি কিন্তু এমন সতর্ক মুচলেখা দিয়ে মুক্তি দিয়েছে ওই বুঝতে যার পেরেছেন? ছেলের ওনারা কথা শুধু বলা সতর্কই হয়েছে। করে। দেখেন, জি। জামাত ইসলামের এমপি এবং স্টেটমেন্ট আমরা দেখেছি। ওনাদের একজন এমপি এখন সংসদ সদস্য, আমি বলতে চাই নাই তো, উনি বলেছেন আমার কথায় আমাদের সূর্য দাঁড়িয়ে থাকবেন, গার্ডিয়ান অফ চিটাগং, এবং উনি বলেছেন আমাদের কথায় প্রশাসন উঠবে বসবে, আমাদের কথায় মামলা দিবে, জেলে নিবে, শুধু জনগণ দিয়ে নির্বাচন হয় না, প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে নির্বাচনের সময়। শাহজাহান চৌধুরী। জি। তো এই হলো জামাত জি জি ইসলাম। জি জি দেখেন, ভালো। যে বিষয়টা গতকাল আতাউর রহমান বাচ্চু সাহেব বলেছেন যে এটা তার পিএস তাকে ফোন দিয়েছে, যে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে ছোট্ট 1,81,000 টাকা এই ধরনের একটা অ্যামাউন্ট আছে, এটার জন্য একটা স্পেশাল বরাদ্দ আছে, কিছু নাম পাঠিয়ে দেন। তো আপনি ডিও লেটার দেওয়ার জন্য আসলে আপনার ন্যাশনাল আইডি কার্ড নেওয়া হয়তো বা কঠিন মনে হয়েছে, এবং তাকে বলা হয়েছে কয়েকটা নাম না, 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 না। দেখেন, আমিও সংসদ সদস্য। আচ্ছা, আপনি বলেন, তারপর আমি বলি। জি, সে বলেছে যে আমাকে তাদের পিএস তাকে বলেছে কিছু নাম দিতে বলেছে, বরাদ্দটা সময় শেষ হয়ে যাচ্ছে, এখন দিতে হবে। তো তিনি নাম দিয়েছেন, পরবর্তীতে তিনি বলেছেন যে আমরা এটা আসছে আমরা জানি না, আমার প্ল্যান ছিল এরকম যে বিতরণ করে, এখানে আমার মেয়ের নাম এসেছে 10,000 টাকা, 10,000 20,000 টাকা, এটা আমার অ্যাকনোলেজ ছিল না। পরবর্তীতে এটা ইউনোকে জিজ্ঞাসা করেছে, ইউনো বলেছে যদি পাওয়ার মতো না হয়, তিনি না নেন, সেই অর্থটা ফেরত যাবে। এবং পরবর্তীতে আমরা দেখেছি তার পিএসকে বহিষ্কার করা হয়েছে, আজকেও সব মিডিয়াতে এসে তার পিএসকে বহিষ্কার করা হয়েছে। তো আমি মনে করি একজন এমপির, আমি যদিও জামাতের এমপি, আমি জামাত ইসলাম করি, একজন এমপির জন্য একটা অবিবেচকের মতো কাজ হয়েছে, এটা মোটেই উচিত হয়নি। তাকে আরও বেশি সিরিয়াস থাকা দরকার ছিল, যেহেতু কাজ ছোট হোক বড় হোক, অ্যামাউন্ট যাই হোক না কেন, 10,000 20,000 ফ্যাক্ট না, কিন্তু এই জায়গায় আরো বেশি যেমন বাচ্চু যেটা ট্রান্সপারেন্ট বলেছেন ছিল। যে অনেকের অবস্থার পরিবর্তন হয়েছে, এটা থেকে অস্বীকার করার সুযোগ আছে? অন্তর্বর্তী সরকারের সময়ে অনেকের অর্থনৈতিক অবস্থা, যে আগে ছোট বাড়িতে থাকতেন তিনি এখন বড় বাড়িতে বড় গাড়িতে চড়েন। দেখেন, এখন তো অনেক এমপি আছে সিএনজি করে সংসদ ভবনে যাচ্ছে। আমি জামাতে 2-4 এমপি, আমার বন্ধুরা যারা ইলেকশন করছে আমরা একসাথে, এখনো হুন্ডা নিয়ে যাচ্ছে আর কি, উবারে যাচ্ছে, তার গাড়ি নাই, স্টিল নাও তার গাড়ি নাই। আমি এমন 2-1 এমপিকে এই ঢাকার আশেপাশে চিনি। আমি এমনও এমপিকে চিনি সংসদে 600 টাকা খাইতে লাগে, সেটা সে বাসায় খেয়ে যাচ্ছে, তার এই টাকাটা নেই। সুতরাং এখানে আপনি সব দিকে দেখবেন, আমার সময় মনে হয় এনসিপি একজন নেতাকে উদ্দেশ্য করে বিষয়টা না, কোনো কাউকে উদ্দেশ্য করে বলা হয় নাই। কারো কথা এটা আসছে, পত্রিকায় আসছে, এজন্যই বললাম আর কি, এটা আসছে দেখে এজন্য বললাম, তাদেরকে উদ্দেশ্য করে আমি বিষয়টা বলা হয়েছিল। একজনকে উদ্দেশ্য করে বলিনি। আচ্ছা, কিন্তু সংসদে অনেককে মিন করে বলেছেন। আচ্ছা, ডক্টর সাজিদুল হক রুবেল, আজকে আপনি মোটামুটি দর্শক হয়ে গেছেন আর কি, যদি আপনি এই আলোচনায় যুক্ত হন যে এখন যেভাবে চলছে, বিশেষ করে আমরা আরেকটা ছোট টপিক। আচ্ছা, আমি 30 সেকেন্ড একটু অ্যাড করি। দেখেন, ঐচ্ছিক তহবিল, আমি যেহেতু একজন সংসদ সদস্য, এই বিষয়টা আমি জানি। আমাকে আমার পিএস বললো ঐচ্ছিক তহবিল থেকে 1 লাখ, মনে মেবি আমি যদি ভুল না করে থাকি, 1,83,000 বা 43,000 টাকা, হ্যাঁ এরকম সামথিং আর কি। তো আমরা ওই সময়টুকুর
তো তখন আমার বললো, আমি তো বলেছি আমি তো আমার পরিবারের বা আমার আত্মীয় স্বজনের কারণে, উনি তো মেয়ের নাম দিয়েছেন, 2বার শ্বশুরপক্ষের নাম দিয়েছেন, ওইখানে যারা প্রাপ্য তাদের, এইটা তো অল্প টাকা। আমি তো ধরেন আমাদের ওই যে ঈদের সময় মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে দিয়েছেন, সেখানে তো আমার কোনো আত্মীয় স্বজনের নাম আমরা দেইনি। তো এই মানে এই জিনিসটি মানে সত্য স্বীকার করে দল যারা করে না সত্যিকার অর্থে যারা প্রাপ্য, যে দেখেন বিজিএফ আমরা তো 10 কেজি করে চাল দিয়েছি, তারপর আমরা ওই যে ফসলের ক্ষেত পরিষ্কার তলিয়ে গেছে 30 কেজি করে চাল দিয়েছি, যারা রিয়েলি প্রাপ্য মাস্টার রুল করে আমরা তাদের নাম দিয়েছি। ছোট্ট আরেকটা টপিক নিয়ে আলোচনা করতে চাই। আপনার দলের সংসদ সদস্য মাহবুবউদ্দিন খোকন বলেছেন যে 1000 এবং 500 টাকার নোট 2 মাসের মধ্যে জমা দেওয়ার যদি নির্দেশ দেয়া হয়, তাহলে কালো টাকা যারা মালিক এবং যারা বিশেষ করে আওয়ামী লীগের সময় কালো টাকা অর্জন করেছেন তারা ব্যাংকে জমা দেন নাই, তাদের কাছ থেকে টাকাটা আদায় করা সম্ভব হবে। এই জিনিসটা আপনারা কিভাবে দেখেন? সরি, আমি একটু রুবেল ভাইয়ের কাছ থেকে শুনি। আসলে এটা হলো মোদির অনুকরণ আর কি, ডিমনিটাইজেশন। সেই মোদির অনুকরণের প্রস্তাব দিয়ে একটা সস্তা জনপ্রিয়তা অর্জনের ব্যাপার। তো এটাতে কি হবে সেটা দেখতে হলে আমি ভারতের ব্যাপারটাই দেখবো আর কি। ভারতের কালো বাজারে যারা করতো, কালো টাকার মালিক যারা ছিল, কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই, ঠিক আছে? তারা ঠিকই তাদের মানে টাকা যেভাবে পরিবর্তন করা দরকার সেভাবে তারা পরিবর্তন করেছিল। এটা নিয়ে কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় না। বড় বড় যারা 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 এখন টাকা ধরেন বাসায় রাখে, ব্যাংকে রাখে না, কালোবাজারি থেকে শুরু করে এখন হচ্ছে বাসায় দেখা গেল যে আমাদের একটা গার্মেন্টস শ্রমিক, সে ব্যাংক অ্যাকাউন্ট করে না, সে যে টাকাটা জমায় সে মাটির ব্যাংকের টাকাটা জমায়। আমার একটা কৃষক, সে হচ্ছে গিয়ে ওই ইয়ার মধ্যে টাকা জমায়। তার জমানো টাকার পরিমাণ কত হবে? 20, 30, 50 হাজার, এই 20, 30, 50 হাজার টাকা করে কতগুলো মানুষের কাছে আছে? বাংলাদেশের 10 কোটি মানুষের কাছে আছে, 15 কোটি মানুষের কাছে আছে, ঠিক আছে, যারা ব্যাংকের গ্রাহক না। 10 কোটি মানুষ ব্যাংকের গ্রাহক না। মানুষের ব্যাংকের গ্রাহক কত হিসাবটা করে নেবেন আর কি। হিসাবটা করে নেবেন যে 2025 সালে, ঠিক আছে, যত বড় কথাবার্তা বলেন আর কি, এখন যে বিএনপি জামাতের ঘাড়ে দায় দেবে, জামাত বিএনপির ঘাড়ে দায় দেবে, কিন্তু এটা তো সত্য যে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাংলাদেশ থেকে ট্রানজিট হয়ে টাকা গেছে সুইস ব্যাংকে 2025 সালে। এটা কেমনে গেল 2025 সালে? হ্যাঁ, 2025 সালে কিভাবে যায় এইটা তো আমাদের ভাবতে হবে যে এই 2025 সালে জিরো যাওয়ার কথা, জিরো। 2025 সালে কোনো রাজনৈতিক সরকার ছিল না, কোনো ফ্যাসিবাদ ছিল না, কিচ্ছু ছিল না। তো ওখানে তো 0 টাকা ট্রানজেক্ট হওয়ার কথা যে ফ্রম বাংলাদেশ টু সুইস ব্যাংক, কিন্তু ওইখানে এত বড় অঙ্ক কেন? এই বিষয়গুলো তো আমাকে বুঝতে হবে। এখন একটা অহেতুক কথা বললেন 500 টাকা 1000 টাকা, এইটা কথা বলার পর কালকে তো একটা বাংলাদেশের দেখা যাবে তারল্য সংকটে পড়ে যাবে, দেখা যাবে সবাই টাকা ঢুকায় ফেলেছে হচ্ছে ব্যাংকে, ঠিক আছে, নানা হয় ব্যাংকে ঢুকে যাবে, মার্কেটে হলো টাকা নাই, মানে অর্থনীতি আরেকটা বিপদের মধ্যে পড়বেন। এখন আপনি কথা বলতে গিয়ে জনপ্রিয়তা অর্জন করার জন্য সস্তা কথাবার্তা বলা হচ্ছে, ঠুনকো কথাবার্তা বলা হচ্ছে। আমি আরেকটু জায়গায় ফিরতে চাই। আপনি বাচ্চু ভাইকে মূল যে প্রশ্নটা করছিলেন আর কি, বাচ্চু ভাই সেই জায়গায় না থেকে আরেক জায়গায় চলে যাওয়ার সুযোগ খুব তাড়াতাড়ি পাইছেন। সেটা হচ্ছে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, ঠিক আছে, তিনি টিআইবির রেফারেন্স দিয়ে পারমিশন চাইছেন যে এটা তদন্ত করে দেখবো কি দেখবো না। এই পারমিশন চাওয়ার মানেটা কি? পারমিশন চাওয়ার বিষয়টা কি? কার কাছে পারমিশন? আহ্বান জানিয়েছেন। আহ্বান না, মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানাইছেন। ওটা হলো এক ধরনের পারমিশন সিক করা। তো পারমিশন সিক করার মানে হতেছে যে আসলে আপনি এই ব্যাপারে হচ্ছে করবেন না, আপনি করবেন না, আপনি একরকম ভয় দেখাচ্ছেন, আমি কিন্তু ইচ্ছা করলে ওটা করব। আর একটা কথা বললেন যে আমাদের যখন পারভেজ ভাই আপনাকে বলতেছিলেন হচ্ছে ডক্টর খলিলের কথা, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে জিনিসটা দেখেন যে হচ্ছে আপনি যদি হচ্ছে ওই সময়ের মানে সবচেয়ে বড় জায়গাটা, আপনি 1 টাকা 2 টাকা 10 টাকা কয়েক কোটি টাকা চুরি চারামি হয়েছে, বড় বিষয় না, কিন্তু দেশ বিরোধী সবচেয়ে বড় যে উদ্যোগটা হয়েছে সে সময়, এবং যেটার জন্য আপনারা এখন বিপদে আছেন, স্বীকার করবেন না হয়তো মিডিয়ার সামনে, সেটা হচ্ছে ওই বাণিজ্য চুক্তি। এবং সেই চুক্তির মূল ঘটকটা হচ্ছে আপনার যিনি, তাকেই আপনি করে বসে আছেন পররাষ্ট্র হচ্ছে মন্ত্রী। এটা দেখার পর বাংলাদেশের মানুষ, আমি সহ বাংলাদেশের মানুষ, আমার পার্টি বা বামপন্থী বলেন, অবামপন্থী বলেন, ডাইন বলেন, সবাই একটা ধাক্কা খাইছে যে এটা কেন করতে গেল বিএনপি।
কারণ এর বিরুদ্ধে তো একাধিকবার, এই যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার দাঁড়ায় হচ্ছে বক্তৃতা দিচ্ছেন যে হচ্ছে এই যে রোদার খলিলকে নিরাপত্তা উপদেষ্টা বানাইছেন কেন, বিদেশি নাগরিককে বানাইছেন কেন, একাধিকবার তিনি প্রকাশ্য জনসভাতে তিনি হচ্ছে বক্তব্য দিচ্ছেন হচ্ছে সালাউদ্দিন ভাই। এখন সালাউদ্দিন ভাই হোম মিনিস্টার হয়ে তিনি সিক করতেছেন একটা, আসলে এটা হচ্ছে এক ধরনের না, ধাক্কা দেওয়া। কিন্তু কূটনৈতিক দিক যদি বিবেচনা করেন তার ক্ষেত্রে সফলতার কথাও তো আলোচনায় আনছেন কেউ কেউ। এই যে চায়নার সাথে সম্পর্ক, এই যে ভারতের সাথে যেইটুকু হোক, এই যে মালয়েশিয়ার সাথে যেইটুকু হোক, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেইটুকু হোক, সেটা তো কাইন্ড অফ আমার কাছে এটা খুবই হাস্যকর একটা মানে ক্লেম, হাস্যকর একটা ক্লেম। আপনি মনে করে দেখেন না, মনে করে দেখেন ফার্স্ট বক্তব্যটা কি ডাক্তার খলিলের। থাইল্যান্ডের যে একটা বৈঠক চলতেছিল, সেখানে বৈঠকে একটা আন্তর্জাতিক সেমিনার ছিল এবং ওখানে কিন্তু মোদির সাথে ইউনুসের বৈঠক হয়েছিল সে সময় ব্যাংককে। ওই বৈঠক, ওই সময়ে তিনি প্রথম প্রেস মিট করলেন। প্রেস মিট করে বাঙালিকে হাইকোর্ট দেখাইলেন। কি হাইকোর্ট দেখাইলেন? তিনি বললেন এই তো আর কয়েক মাসের মধ্যে, ডাক্তার খলিল বলতেছে, আর কয়েক মাসের মধ্যে রোহিঙ্গারা সব রাখাইন প্রদেশে ফেরত চলে যাবে, মায়ানমার জান্তা সরকার তাদেরকে রিসিভ করে নেবে। কিন্তু ঠিক সেই সময় আমরা এবং দুনিয়ার মানুষ জানে রাখাইন প্রদেশের 90% চলে গেছে জান্তা সরকারের কাছ থেকে, চলে গেছে আরাকান বিদ্রোহীদের কাছে। যে জমির মালিক আর না হচ্ছে জান্তা সরকার, সেই জান্তা সরকারের সাথে তিনি ডিল করে ফেলছেন যে রাখাইন সমস্যা সমাধান, রোহিঙ্গা সমস্যা সমাধান হয়ে গেছে। তার স্টার্টিংটাই হলো এক ধরনের বোকা বোকা কথা। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক সেই 1975 সালের পর থেকে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো, এবং চীনের সাথে বাংলাদেশের মানে বাণিজ্যিক ডিল বা সামরিক ডিল শুরু করছেন হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটা আজকের গল্প না, এটা 70 দশকের গল্প। এটা খলিল কিছু করার বিষয় না। মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো। আর বাংলাদেশের শ্রমবাজার নিয়ে, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যে সংকটটা হয়েছিল, এটা কিন্তু একটা গ্লোবাল সংকট হয়েছিল। অর্থাৎ আপনার নেপালে যারা মালয়েশিয়াতে কাজ করতে যাইতো এবং নেপাল যেভাবে শ্রমবাজারে স্টেক নিত, ইন্ডিয়া যেভাবে স্টেক নিত, পাকিস্তান যেভাবে স্টেক নিত, বাংলাদেশ যেভাবে স্টেক নিত, ইভেন কি মায়ানমারও কিন্তু মালয়েশিয়ার শ্রমবাজারে তারা যাইতো। এই টোটালটা একটা হেফাজত জায়গায় আসছে। এটা বাংলাদেশের ইন্টারনাল প্রবলেম। তারা তাদের ইন্টারনাল প্রবলেম করার জন্য শুধু বাংলাদেশের শ্রমবাজার তারা বন্ধ করে দেয় নাই, তারা একই সাথে সমস্ত শ্রমবাজারগুলো বন্ধ করেছিল। এখন তারা আবার নতুন করে বিষয়টাকে হচ্ছে কি এখনো ওপেন করে নাই, তারা একটা সিস্টেম দাঁড় করায়, তারা আবার হচ্ছে বাইরের থেকে ম্যান পাওয়ার নিয়ে আসবে তাদের জন্য। ফলে এই জায়গাটা যে এই যে গল্পগুলো হতেছে, এই গল্পগুলো তেমন কোনো গুরুত্বপূর্ণ আমরা দেখি না। ডাক্তার খলিল তেমন কোনো গুরুত্বপূর্ণ ক্যারিজমেটিক কোনো কিছু আমরা দেখি না। আর হয়তো ডাক্তার খলিলের ক্যারিজমেটিক কিছু বিষয় আছে, আমি একটা জিনিস দেখি, সেটা হলো তার সাধারণ পরিষদের সভাপতি হওয়া। ঠিক আছে, এইটা হলো সবচেয়ে বড় ক্যারিজমেটিক বিষয়। হয়তো এটা হওয়ার জন্য আমার দেশের বাণিজ্য চুক্তি করতে হয়েছে আর কি, এবং সেটা তো বাংলাদেশ কি পাবে, সেটাও বাংলাদেশের কোনো অর্জন হয় না। সেটা যে বাংলা বাণিজ্য চুক্তির মধ্যে যে ধ্বংসটা হবে, যে ক্ষতিটা হবে, তার বিনিময়ে ওটা না নিশ্চয়ই। আচ্ছা বাচ্চু ভাই, যদি আপনি এই বিষয়টা, অনেকগুলো বিষয় নিয়ে আসছেন, আমরা মূলত প্রশ্নটা ছিল যে আপনার এই 500-1000 টাকার নোট বাতিল হওয়া নিয়ে আপনাদের একজন সাংসদের প্রস্তাব ছিল, সেই জায়গাটাকে আপনারা আসলে কিভাবে দেখছেন? মানে দলের অভ্যন্তরীণ কোনো আলোচনা নাকি এটা? দেখেন, সংসদ তো সার্বভৌম, শুধুমাত্র মন্ত্রী প্রধানমন্ত্রী বাদে যারা আছেন সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্য সবাই বেসরকারি সদস্য। সুতরাং যে কেউ স্বাধীনভাবে তার মতামত, ব্যক্তিগত মতামত ব্যক্ত করতে পারেন, আলোচনা করতে পারেন। উনি যে ওনার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে কথাটি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বলেছেন না, দলীয়ভাবে সেটি সরকারের কাছে যে কেউ, যে কোনো সংসদ সদস্য, উনি আইন প্রণেতা, যে কোনো প্রস্তাব করতে পারেন। কিন্তু আসলে এটার সাথে সরকারের এই বক্তব্য সরকারের বক্তব্য না, বা সরকার এইটি নিয়ে এখন এই মুহূর্তে সব ভাবছে না। আচ্ছা আচ্ছা, ছোট করে বলেন। আসলে এই টাকাকে বাতিল করা, এটা আমি মনে করি একটা আত্মঘাতী ডিসকাশন। এটা কোনো দেশের জন্য শুভকর হয় না, আমরা ভারতেও দেখেছি। আসলে মানুষ কেন টাকা তুলে নিয়েছে? কারণ মানুষ আপনাদের আস্থা রাখতে পারছে না। আপনি যদি আস্থা ফিরিয়ে আনতে পারেন, এটা কি একেবারেই কোনো পজিটিভ দিক আপনারা দেখেন না? একটা কারণ আছে, আমি 30 সেকেন্ড বলি। একটা কারণ হলো যে এটা ধরেন আপনার, আমি এটার পক্ষে না, বা এটা সরকারও এখন এটা নিয়ে কোনো সরকারের কোনো আলোচনা হয় না, বা সরকারের কোনো চিন্তা ভাবনা নাই। কিন্তু বিষয়টা হলো যে একটা জিনিস, বিগত আমলে ব্যাংকগুলো যেভাবে লুট হয়ে গেছে, ব্যাংক থেকে যেভাবে টাকা তুলে নেওয়া হয়েছে, বিভিন্ন ভুয়া এলসি বা বিভিন্নভাবে ব্যাংক, ওই যে বাচ্চাকে দিয়ে বেসিক ব্যাংক দিয়ে শুরু, সেটা ব্যাংকগুলোর প্রতি একটা আস্থাহীনতা তৈরি, একটা আস্থাহীনতা ছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে ব্যাংকগুলো রিফর্ম করে এবং সেই আস্থা ফেরানোর
চেষ্টা চলছে। আচ্ছা দেখেন, আচ্ছা, পরিষ্কার আনা এখানে কি মানে কোনো ধরনের কোনো পজিটিভ দিক দেখেন না? এখনো যেই চিন্তা করে উনি প্রস্তাবটা তুলেছেন, যদিও তার সাথে আমাদের কথা হয় নাই, কিন্তু ভাইবটা এরকম বোঝা যায় যে এখনো প্রচুর মানুষের কাছে নগদ অনেক ক্যাশ আছে। দেখেন, সেই টাকাটা তারা দেখান না সরকারকে, তারা ব্যাংকে রাখেন না, এবং তারা ওই ক্যাশ টাকা খরচ করতে মানে বড় মানুষের কথা বলেছেন। আর যেটা ছোট ছোট মানুষের টাকা জমার পরিমাণ, তাদের ক্ষেত্রেও অনিরাপত্তার মধ্যে তারা পড়বে বা কোনো একটা ইনসিকিউরিটির মধ্যে পড়বে। সিস্টেমটা এইভাবে যদি চিন্তা না করা যায়, এটা দেশের জন্য ভালো হতে পারে দেখেন, না? একটু আগে ভাই একটা কথা বলেছিল, এই ধরনের ঘটনাগুলোতে এই বড় বড় টাকাওয়ালা ক্ষতিগ্রস্ত হয় না, ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষগুলো। 2 সপ্তাহ আগে সরকারের একটা আত্মঘাতী সিদ্ধান্তের কারণে 6,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে উত্তোলন সাধারণ মানুষ তুলে নিয়েছিল। এবং শুধু ইসলামী ব্যাংক নয়, সকল ব্যাংকের প্রভাব পড়েছিল। এটিএমগুলোতে টাকা নাই, ব্যাংকগুলো থেকে কোনো টাকা পাচ্ছে না, স্টিল নাও 10,000 টাকা বেশি পাওয়া যায় না, এই ধরনের প্রবলেম আছে স্টিল নাও। তো এই ধরনের ক্রাইসিস কেন হয়েছে? পরবর্তী সরকার বিশাল পরিমাণ আমার টাকা সেখানে ব্যাংকে জমা করছে, বাংলাদেশ ব্যাংক দিয়েছে, এরপরে তারল সংকট কাটানোর চেষ্টা করছে, এখনও পারে নাই। এবং বাংলাদেশের সকল ব্যাংক একযোগে বলেছে যে ইসলামী ব্যাংকে আঘাত করলে অন্য ব্যাংকে প্রভাব পড়বে। তো এখানে কিন্তু সাধারণ মানুষ টাকা তুলেছে বেশি, সাধারণ মানুষ যার 10,000 20,000 টাকা জমা রাখে, আমি অনেক কিছু নেই, শিক্ষক মানুষ, তার আতঙ্কিত, তার এই যে কি বলে এটাকে, অনেক বছর টাকা জমা করছে, টাকাটা ভাঙবে না কি করবে, রাখবে না কি করবে, টেনশনে পড়ছে, তার সারা জীবন আয় ইনকাম এখানে। তো আপনি এই জায়গাতে যদি আস্থা ফিরতে না পারি, আমি যে এই জায়গাতে আস্থা ফিরতে না পারি, তাহলে কিন্তু টাকা বাতিল করে এটা সমাধান হবে না। আমার ভাই একটা কথা বলেছিলেন যে হঠাৎ করে সুইস ব্যাংকের কথাটা আসছে। দেখেন, 2025 সালে সুইস ব্যাংকে সবচেয়ে বেশি টাকা জমা হয়েছে 83 কোটি ফ্রাঙ্ক, যা বাংলাদেশে 12-13 হাজার কোটি টাকার মতো। এর অন্যতম কারণ হলো আগের সরকারের সময় যে 200 বিলিয়নের উপর টাকা পাচার হয়েছে, আমি মনে করি তার একটা বড় অঙ্ক টাকা 2024 সালের পরে 25 সালে এসে বাচ্চু ভাইরা তো বলেন যে ওই সময় যেহেতু জামাত কিছুটা মানে কিছু না ভালোভাবেই এসেছে, পাওয়ারে ছিল, সুতরাং তাদেরই বেশি ইনকাম হয়েছে কিনা তারাই। জামাতের কেউ মন্ত্রী ছিল না ভাই, বিএনপির মন্ত্রী ছিল, যে তারা ভালো বলতে পারবে এটা। বিএনপির মন্ত্রী ছিল অবশ্যই, বিএনপির মন্ত্রী বসে আসে না, তারা তখন মন্ত্রী ছিল, উপদেষ্টা ছিল, তারা ভালো বলতে পারবে। আপনাদের ব্যাখ্যা কি সেটা আসলে আওয়ামী লীগের মানুষের টাকা? না, এটা অবশ্যই আপনি দেখেন, আওয়ামী লীগের যে বড় বড় টাকাগুলো পাচার করেছে, যারা টাকাগুলো চুরি করেছিল, কয়জন ধরা পড়েছে বাংলাদেশে? বড় একটা অংশ যেভাবেই হোক তার বিদেশে চলে গেছে, বিদেশে গিয়ে বিভিন্ন দেশগুলোতে তারা অসংখ্য ফ্ল্যাট ক্রয় করেছে, এই টাকাগুলো তো সুইস ব্যাংকে চলে আসছে। এটা স্বাভাবিক সেন্স যদি আমরা চিন্তা করি, এই টাকাগুলো আমার কাছে মনে হয় সুইস ব্যাংকে চলে আসছে। এবং বিভিন্ন পর্যালোচনা আমরা দেখেছি, এটা আওয়ামী লীগের একটা বড় অঙ্ক টাকাগুলো এখানে চলে আসছে। ছোট করে রুবেল ভাই, কি আমাদের আলোচনার একদম শেষ সময়, আপনি শেষ করেন তাহলে। বিষয়টা হলো যে এই যে টাকা পাচারের কথা বলা হচ্ছে, 2025 সালে যদি সবচাইতে বেশি টাকা শুধু 1 বছরে যায়, এই টাকা ফেরত আনার কথা বিএনপি সরকারও বলছে, জামাতের এমপিরাও বলছে ফেরত আনার, কিন্তু এখনো টাকা পাচার বন্ধ হবার কোনো কার্যক্রম কিন্তু আমরা দেখি নাই। আসলে আবার একটা পুরনো কথা মনে পড়লো, বেশি দিন পুরনো, সময় আছে 1 মিনিট, বলে 1 মিনিটের মধ্যে। ডক্টর ইউনূস ওই লন্ডন বৈঠক করতে যখন গেল তারেক রহমানের সাথে, তখন যাওয়ার সময় সে বলছিল কি আমি টাকা উদ্ধার করতে যাচ্ছি, মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, তো এরকম অনেকেই টাকা উদ্ধারের গল্প করে আবার আরেকটা কাজ করে এসে পড়ে আর কি। তো এরকম ভাবে আমার যেটা মনে হচ্ছে যে টাকা উদ্ধারের ব্যাপারটা নিয়ে আগে টাকাটা কিভাবে গেল, হ্যাঁ, আমাদের পারভেজ ভাই যেভাবে বললো যেটা আওয়ামী লীগের টাকা, হ্যাঁ হতে পারে, কিন্তু টাকা কিভাবে যাচ্ছে এই কি এবং আরো টাকা যাচ্ছে কিনা, এইটার ব্যাপারে একটা তদন্ত করা দরকার। সেটার জন্য যদি বিএনপি ক্ষতিগ্রস্ত হয় হোক, কিন্তু তারপর যদি বিএনপি তদন্তের দায়িত্বটা নেয় এবং তদন্তটা শুরু করে এবং সত্যি সত্যি এখানে টাকা পাঠানো পাচারটাকে বন্ধ করে, উদ্ধার দরকার নাই ভাই। এটা ওরকম ব্যাপার যে ভিক্ষা চাই না মা কুকুর সামলাও, সেরকম ব্যাপার যে উদ্ধার আপনি করতে পারবেন সেই বিশ্বাস আমি করতে পারি না। কিন্তু দয়া করে আর একটি টাকাও, একটি পয়সাও যেন বাংলাদেশ থেকে কেউ পাচার না করতে পারে, এই নিশ্চয়তাটা আমরা চাই। সেই কোনো কিছু ছিটাফোটা কোনো উদ্যোগ বাচ্চু ভাই যদি 30 সেকেন্ডে বলেন। না, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেখেন, মানে ওনার কিন্তু নির্বাচনী ইশতেহারে আমাদের ছিল যে দুর্নীতি এবং অর্থ পাচার রোধ দিয়ে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এবং আমরা এই বিষয়টি আমরা যদি নিশ্চিত করতে না পারি, তাহলে এই দেশের অর্থনৈতিক যে মানুষের মুক্তি সেটা মিলবে না। আর হলো দেশের টাকা যদি বিদেশে পাচার হয়ে যায়, আমরা যে মানুষকে, এই দেশের মানুষকে স্বাবলম্বী করার জন্য আমরা যে উদ্যোগগুলো নিয়েছি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপর বিভিন্ন যে স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, সেই উন্নয়নগুলো নিশ্চিত করতে হলে অবশ্যই দেশের টাকা বিদেশে পাচার রোধ করতে হবে এবং দুর্নীতি রোধ করতে হবে, এবং সেই ব্যাপারে বর্তমান সরকার বদ্ধপরিকর। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে কড়া আলাপ এই পর্যন্ত ছিল। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিল।